ক্যানাইন লাইন কিন্তু এখনো দিই নাই। কি করবো, ইনার ক্যাম্পাস অফ আই থেকে একদম কর্নার অফ দ্য নোজ থেকে এইভাবে একটা লাইন, ইমাজিনারি লাইন টানবো। ওই লাইনটা এখানে যে পোর্শন বরাবর পড়বে, এই সাইডে যে পোর্শন বরাবর পড়বে, সেই পোর্শন বরাবর আপারে টিপ অফ দ্য ক্যানাইন বসবে, আপারে টিপ অফ দ্য ক্যানাইন বসবে। ক্লিয়ার? যখন এটা কমপ্লিট, আমার ফিক্সেশন তো কমপ্লিট, এই সিচুয়েশনে আমি পেশেন্টের মুখ থেকে বড় করে হাঁকড়ায় বের করে নিয়ে আসবো। তার মানে আমরা এটা কি পাইলাম, ভার্টিক্যাল হাইট অ্যাট অক্লুশন পাইলাম। আমরা ভার্টিক্যাল হাইট অ্যাট রেস্ট ছিল, সেটাতেই তো আমরা সুন্দর মতো বের করে নিয়ে চলে আসতে পারলাম, মানে পারতাম। কেন আমরা ভার্টিক্যাল হাইট অ্যাট অক্লুশনেই এটা ফিক্সেশন করলাম? কারণ আমরা যখন টুথ অ্যালাইনমেন্ট করব, আমরা তখন অক্লুশনে অ্যালাইনমেন্ট করব, অক্লুশনে অ্যালাইনমেন্ট করব, ফাঁকা অ্যালাইনমেন্ট করব না। তার মানে আমার এখানে কি লাগবে, অক্লুশন লাগবে। এই সিচুয়েশনে আমরা আর্টিকুলেশন করি, এই সিচুয়েশনে আমরা আর্টিকুলেশন করি। ঠিক আছে? আর্টিকুলেশন দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট অক্লুশাল রিম নিয়ে, যেহেতু ফিক্সেশন করা আছে, আর্টিকুলেটর দিয়ে আপারে এবং লোয়ারে অর্ডিনারি প্লাস্টার দিয়ে করা যায়। আরেকটা হচ্ছে এই যে মডেল, এই পাশে একটা মডেল দিয়ে এইভাবে মিলায়, মডেলে আগে গ্রুপ করতে হয়, গ্রুপ করতে হয়। মডেলে গ্রুপ করার পরে তারপরে আর্টিকুলেটর দুই পাশে দিয়ে অর্ডিনারি প্লাস্টার দিয়ে আর্টিকুলেশন করা যায়। দুইভাবে করা হয়। এর পিছনে কারণ, এইভাবে করলে, মডেলে গ্রুপ করে করলে আপনি সময় মতো দরকার হলে মডেল খুলে আনতে পারবেন, কাজ করতে পারবেন, আবার মডেল বসাই দিতে পারবেন। কারণ এই যে মডেলে গ্রুপ করা আছে, গ্রুপে গ্রুপে মিলে যাবে। এই সিচুয়েশনে আপনারা খুলে এনে করতে পারবেন না, এখানে ফিক্সড হয়ে থাকবে, ফিক্সড হয়ে থাকবে। টুথ অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এইটা একটু কমফোর্টেবল বেশি, কিন্তু আমরা কমনলি এইটা করে থাকি। ঠিক আছে? ডিরেক্ট করে থাকি। আর্টিকুলেশন তার মানে দুই ধরনের। ওই থেকে আপনারা একটু নাম দুইটা পড়ে নেবেন, আমার এখন মাথার মধ্যে আসতেছে না। অক্লুশন রিম থেকে স্যার, তাহলে এটা যে ভার্টিক্যাল হাইটে অক্লুশনের একটা পিন আপ থাকবে, পিন আপ অবস্থায় কি যে আর্টিকুলেশন হবে। কোনোভাবে এই পিন আপ নড়ানো যাবে না। এই পিন আপ নড়া মানে, আই মিন এই ফিক্সেশন নড়ে যাওয়া মানে আপনার অক্লুশন চেঞ্জ হয়ে গেছে। স্যার ওই জায়গার মধ্যে স্যার পিনেরই দাগ আছে স্যার। এই যে দেখেন এখানে পিনের দাগ আছে, খেয়াল করে দেখেন, এখানে পিনের দাগ আছে, সব স্টেপলারের পিন দিয়ে। এবং এটাই দেখেন সুন্দর মার্কও করা আছে, ক্যানাইন লাইন, ক্যানাইন লাইন, মিড লাইন। এটা বলতে একটু ভুলে গিয়েছিলাম। ফিক্সেশন করার পরে আমরা মিড লাইনও বের করব, মিড লাইনও বের করব, মিড লাইন। তারপরে দেখেন এখানে স্মাইল লাইনটা মিস হয়ে গেছে। এখানে সাধারণত স্মাইল লাইন দিতে হয়, স্মাইল লাইনে দাগ দিলে হচ্ছে আমরা টুথ সিলেকশন করতে সুবিধা হয়। স্মাইল লাইন দাগ না দিলেও হবে, আপনি স্মাইল লাইন দাগ দেওয়ার পরে মার্ক করে একবার নিলেই তো বুঝে যাচ্ছেন যে কতটুকু, না দিলেও চলে। কিন্তু ক্যানাইন লাইন আর মিড লাইন আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে। এরপরে বলি, আর্টিকুলেশন যখন আমাদের হয়ে গেল, এইবার আমরা আর্টিকুলেশন হওয়ার পরে আমরা প্রথমে টুথ সিলেকশন করব, তারপরে করব টুথ অ্যালাইনমেন্ট। প্রথমে করব টুথ সিলেকশন, তারপরে করব টুথ অ্যালাইনমেন্ট। তো টুথ সিলেকশন ক্রাইটেরিয়া, অ্যান্টেরিয়র টুথ সিলেকশন ক্রাইটেরিয়া আছে, পোস্টেরিয়র টুথ সিলেকশন ক্রাইটেরিয়া আছে। সবচেয়ে কমন যেটা বলা হয় প্রিভিয়াস ফটোগ্রাফ অথবা প্রিভিয়াস রেডিওগ্রাফ, কিছু মেথডের নাম বলা আছে, বা অ্যান্টেরিয়ারে স্মাইল লাইন থেকেও আমরা অ্যান্টেরিয়র টুথ সিলেকশন আমরা করতে পারি। তো টুথ সিলেকশনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা পেশেন্টের মুখে টুথ সিলেকশন করব। টুথের শেড কী ধরনের দিব? টুথের শেড সাধারণত আমাদের দেশ অনুযায়ী চিন্তা করলে অ্যান্টেরিয়ারে শেড 1 or 2, পোস্টেরিয়ারে শেড 3 or 3.5, আর প্রিমোলারগুলো হচ্ছে 2 আর 3। বুঝেন? অ্যান্টেরিয়ারে 1 or 2, প্রিমোলারে 2 or 3, পোস্টেরিয়ারে 3 or 3.5। তার মানে যত সামনে থেকে পিছনের দিকে যাবে গ্রাজুয়ালি দাঁত তত ডাকিস হবে। ক্লিয়ার? টুথ অ্যালাইনমেন্ট নিয়ে আমি আলাদা একটা ক্লাস আপনাদের সাথে নেক্সট দিন আলাপ করব। আজকে ধরেন আমাদের টুথ অ্যালাইনমেন্ট শেষ। যখন টুথ অ্যালাইনমেন্ট হয়ে যাবে তখন আমরা আবার পেশেন্টকে রিকল করব, কারণ আমাদের আর্টিকুলেশন তো ল্যাব ওয়ার্ক। ভার্টিক্যাল হাইটটা কি ছিল? ক্লিনিক্যাল ওয়ার্ক।
ফিক্সেশনটাও ক্লিনিক্যাল ওয়ার্কের মধ্যে আসছে, পেশেন্টের মুখে করেছি, কিন্তু আর্টিকুলেশনটা কি ক্লিনিক্যাল? ল্যাব ওয়ার্ক। টুথ সিলেকশন আমার ল্যাব ওয়ার্কের মধ্যে আসবে। তারপরে হচ্ছে টুথ অ্যালাইনমেন্ট আমার ল্যাব ওয়ার্ক। টুথ অ্যালাইনমেন্ট যখন হয়ে যাবে তখন আমরা পেশেন্টকে রিকল করব। রিকল করার পরে আমরা পেশেন্টের মুখে ট্রাইন দিব। ট্রাইনের ক্ষেত্রে প্রথমে আপারের অক্লুশাল রিম দিব। তখন কিন্তু অক্লুশাল রিম না, তখন নাম থাকবে আপার বাইট ব্লক। টুথ অ্যালাইনমেন্টও হয়ে গেছে, তো আপার বাইট ব্লকটা দিব টুথ অ্যালাইনমেন্ট সহ। দেওয়ার পরে আমরা দেখব যে আপার লিপ লাইন ঠিক আছে কিনা, স্মাইল লাইন ঠিক আছে কিনা। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? তারপরে দাঁত তো বসানো হয়ে গেছে, ফুলনেসটা ওকে আছে কিনা। তারপরে এটা বসানোর পরে পেশেন্ট কোনো ডিসকমফর্ট ফিল করছে কিনা সেটাও আমরা জানবো। এরপরে আমরা রিটেনশন, স্টেবিলিটি আর সাপোর্ট চেক দিব। রিটেনশন, স্টেবিলিটি আর সাপোর্ট চেক দিব, কারণ এটা আমার ওকে হয়ে গেছে। আমার এই ট্রাইনের পরে আমি শুধু ফেস্টুনিং করব, মানে মাড়ির ডিজাইন আমরা হাসলে আমাদের মাইটানের সুন্দর দেখা যায়, দাঁতগুলো সুন্দর দেখা যায়, ফেস্টুনিং করেই কিন্তু আমি কিউরিংয়ে চলে যাব। তার মানে এটা আমার লাস্ট ট্রাইনের সময় আমরা যখন রিটেনশন চেক করি, আপারেরটা মুখের ভিতরে দেওয়ার পর, ধরেন মুখের মধ্যে দেওয়ার পরে এইভাবে আমরা ডেঞ্চারটাকে ধরি, মানে ওই বাইট ব্লকটাকে ধরে নিচের দিকে টান দিই। যদি খুলে না আসে তাহলে রিটেনশন ঠিক আছে। কথাটা বুঝতে পেরেছেন আমার? পার্মানেন্ট ডেঞ্চার বেস মানে অক্লুশাল রিমের উপর টুথ অ্যালাইনমেন্ট করা আছে, করার পরে ফুলনেস সব চেক করা শেষ। মুখের মধ্যে দেওয়ার পরে আমরা ইন্ডেক্সটা প্যালেটের ভিতরে আর থামটা উপরে দিয়ে আমরা নিচের দিকে টান দিই। টান দেওয়ার পরে যদি না খুলে আসে তাহলে রিটেনশন ভালো আছে, আর যদি খুলে আসে তার মানে রিটেনশন লস। সেক্ষেত্রে এখানে আবারও প্রয়োজন হলে বর্ডার মোল্ডিং করে ফাইনাল ইমপ্রেশন নেওয়া লাগতে পারে এই সিচুয়েশনে। বুঝতে পেরেছেন? সাধারণত আপনি পারফেক্ট বর্ডার মোল্ডিং করলে এবং ফাইনাল ইমপ্রেশন সঠিকভাবে নিলে লাগে না। স্যার এই ক্ষেত্রে কি এটার উপরে স্যার বর্ডার মোল্ডিং করে এইটার উপরেই বর্ডার মোল্ডিং করে ইমপ্রেশন নিয়ে আরেকটা মডেল বানাই দিবেন। মডেল বানাই দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো ওয়াইক্স দিয়ে একবারে কিউরিংয়ে চলে যাবেন। কষ্ট করা লাগতেছে, সাধারণত লাগে না। আমি একেবারে ক্লিনিক্যাল পড়াশোনাটা বলে দিচ্ছি। তো রিটেনশন দেখার স্টাইল কি? এইভাবে ধরে টান। তাহলে একইভাবে লোয়ারেরটা যদি মুখের মধ্যে দিই, এইভাবে ধরে উপরের দিকে টান, রিটেনশন চেক করা হয়ে গেল। এরপরে রিটেনশনের পরে দেখবো হচ্ছে স্টেবিলিটি। আপারেরটা দেওয়ার পরে থাম দিয়ে এই পাশে চাপ দিব। যদি এই পাশ খুলে আসে তাহলে স্টেবিলিটি লস। একইভাবে আপারেরটা বসানোর পরে থাম দিয়ে এই সাইডে চাপ দিব। যদি এই সাইড খুলে আসে তাহলে স্টেবিলিটি লস। লোয়ারের ক্ষেত্রে কি হবে? থাম দিয়ে এই সাইডে চাপ দিব, ইন্ডেক্স দিয়েও দেওয়া যায়, যে কোনো একটা থাম আর ইন্ডেক্স চাপ দিলাম, অপোজিট সাইড যদি খুলে আসে স্টেবিলিটি নাই। একইভাবে এই পাশ যখন চাপ দিব, আমরা তো সামনের দিক থেকে দিব, এই পাশ চাপ দিব, এই পাশ যদি উঠে আসে তাহলে স্টেবিলিটি লস। এরপরে দেখবো সাপোর্ট। স্টেবিলিটি কারেকশন করবো কিভাবে? স্টেবিলিটি কারেকশনের জন্য পুনরায় আপনাকে ইমপ্রেশন নিয়ে মডেল করতে হবে। স্যার এমন কি হতে পারে স্যার আমার রিটেনশন ঠিক আছে কিন্তু স্টেবিলিটি নাই? হতে পারে, অবশ্যই তখন কি স্যার আবার প্রথম থেকে। তবে প্রপার, আমি ওই জন্য তো বললাম যে একটা কমপ্লিট ডেঞ্চার সাকসেসের মেইন ফান্ডা তিনটা। এটা আমি কোনো বইয়ের কথা না, এটা আমার কথা। প্রপার বর্ডার মোল্ডিং উইথ প্রপার ফাইনাল ইমপ্রেশন এবং ইমিডিয়েট মডেল, প্রপার ভার্টিক্যাল হাইট, আর শেষে প্রপার অ্যালাইনমেন্ট। ঠিক আছে? তো সাপোর্ট দেখা সিস্টেম হচ্ছে এইটা পরানোর পরে, আপারেরটা পরানোর পরে পেশেন্টকে বড় করে হা করতে বলবো। যদি ডেঞ্চারটা পিছন দিক থেকে খুলে আসে তাহলে সাপোর্ট নাই। সামনের দিক থেকে একবারে পিছনতেও খুলতে পারে, সামনে পুরোটা একসাথেও খুলে আসতে পারে। যদি পিছন দিক থেকে খুলে আসে তাহলে দুইটা কারণ হতে পারে, পিছনের বর্ডারের এক্সটেনশন বেশি অথবা ওই করোনয়েড প্রসেস খোঁচা দিচ্ছে। আর যদি হা করলে একবারে খুলে আসে তাহলে চিন্তা করতে হবে যে পুরোটারই বর্ডার বেশি হয়েছে, একবারে খুলে আসছে। সেই ক্ষেত্রে কারেকশন করব। যদি বর্ডার বেশি হয়ে যায় তাহলে বর্ডার কমাই নিব, আর করোনয়েড প্রসেসে যদি আসে তাহলে এই সাইডের বর্ডার আমরা ট্রিম করতে হবে। না, সব সময় করে না।
পেশেন্টের এই জায়গাগুলো তো সফট হওয়ার কারণে সব সময় করে না। একইভাবে লোয়ারেরটা দেওয়ার পরে আমরা দুইটা চেক দিব, একটা হচ্ছে বড় করে হাত ধরতে বলবো, আর একটা হচ্ছে টাং তালুতে লাগাইতে বলবো। টাং তালুতে যদি বড় করে হাত করার পরে পিছনের পোরশন ছুটে যায়, সামনের পোরশন লেগে থাকে, তাহলে বুঝতে হবে পিছনে হয় বর্ডার বেশি হয়ে গেছে অথবা আপনি রেট্রোমোলার প্যাডের উপরে দিয়ে ফেলেছেন। একইভাবে যদি টাং উঁচু করার পরে সামনের পোরশন উঁচু হয়ে যায়, তাহলে বুঝতে হবে বর্ডার বেশি হয়ে গেছে, এখানে আর অন্য কিছু নেই। আর একসাথে যদি খোলা আসে তাহলে সব সাইডেই বেশি হয়ে গেছে, কারেকশন লাগবে। এভাবে দেখবো আমরা কি সাপোর্ট দেখতে পারবো। বুঝতে পেরেছেন? তো না, দাঁত লাগানোর আগে আমরা আসলে করি না, কারণ কি দাঁত লাগানোর পরে তো শুধু রিটেনশন স্টেবিলিটি না, আমি তো প্রথমে একটা একটা করে দিয়ে ফুলনেস রিটেনশন স্টেবিলিটি দেখলাম, এবার দাঁত দেওয়ার পরে আবার কামড় অক্লুশন চেক করব না। আমরা যখন কমপ্লিট ডেঞ্চারে টুথ অ্যালাইনমেন্ট করি তখন নিউট্রাল জোনে টুথ অ্যালাইনমেন্ট করি, নিউট্রাল জোনে টুথ অ্যালাইনমেন্ট করি এবং বাইল্যাটারাল ব্যালান্স অক্লুশন অ্যাচিভ করার ট্রাই করি। বাইল্যাটারাল ব্যালান্স অক্লুশন, নিউট্রাল জোনটা কি? এমন একটা জায়গা যেখানে টাং এবং মিউকোজার প্রেশার সমানভাবে থাকে, সহজভাবে বোঝার জন্য বলা। কারণ কি, যদি কোনো এক পাশের প্রেশার বেশি থাকে তাহলে ডেঞ্চার থাকবে না, ওই এরিয়ায় দাঁত অ্যালাইনমেন্ট করতে হবে। একইভাবে ব্যালান্স অক্লুশন মিনস, বাইল্যাটারাল ব্যালান্স অক্লুশন মানে যখন পেশেন্ট মাস্টিকেশন করবে এই পাশে যদি কামড় দেয় এই পাশে ফাংশন করবে এবং অপোজিট সাইডের কাছ মাথায় মাথায় মিশে ওই পাশ ব্যালান্স করবে, স্টেবল করবে। একইভাবে পেশেন্ট যদি এই সাইডে কামড় দেয় এই পাশে ফাংশন করবে, এই পাশের দুই কাছগুলো লেগে ব্যালান্স করবে। একটু বুঝাই তাহলে আরও ইজি হবে। আমরা যখন টুথ অ্যালাইনমেন্ট করব, আপারের সকল বাক্কাল কাছ বাইরে থাকবে, লোয়ারের সকল বাক্কাল কাছ আপারের পিঠের এবং ফিশারের মধ্যে ফিশারের ভিতরে ঢুকে যাবে। একইভাবে ভিতরের দিক যদি চিন্তা করি, লোয়ারের সকল লিঙ্গুয়াল কাছ বাইরের দিকে থাকবে, আপারের সকল প্যালাটাল কাছ ভিতরে ঢুকবে, তাই না? কিন্তু পেশেন্ট যখন কামড় দিবে তখন সে একাধারে সেন্ট্রিক ইসেন্ট্রিক রিলেশনে কামড় দিবে। সেন্ট্রিক রিলেশন, ইসেন্ট্রিক রিলেশন চাবানোর জন্য। তো যখন এইভাবে কামড়টা দিলে এইভাবে পড়বে, কামড় পড়লে কি হবে, এই পাশ ফাংশন করতেছে, তখন এই পাশের বোধ বাক্কাল কাছ টিপে টিপে মিলে ব্যালান্স করবে। একইভাবে যখন এই পাশে পেশেন্ট ফাংশন করবে তখন এই সাইডের বোধ বাক্কাল কাছ টিপ টিপের সাথে মিলে ব্যালান্স করবে। বুঝাইতে পারলাম ব্যাপারটা কিভাবে ব্যালান্স হচ্ছে? তাহলে বাইল্যাটারাল ব্যালান্স হচ্ছে, বুঝাইতে পারছি? বাইল্যাটারাল ব্যালান্স হলো, সাথে দাঁতগুলো নিউট্রাল জোনে থাকলো। নিউট্রাল জোনে যদি টুথ অ্যালাইনমেন্ট না হয় তাহলে ডেঞ্চার খুলে যেতে পারে, টাঙে বাইট হবে, চিকে বাইট হবে। যদি বাক্কালি যায় তাহলে চিকে বাইট করবে, টাঙের দিকে গেলে টাঙে বাইট করবে। ক্লিয়ার? তাহলে এই যে এতগুলো জিনিস আমরা চেক দিব, টুথ অ্যালাইনমেন্টের পরে দিলেই একবারে হয়ে যাবে, বারবার তো পেশেন্টকে বিরক্ত করা যাবে না। তো যখন সব ট্রাইন আমার ওকে, বাকি ট্রাইন নিয়ে আরও অনেক কিছু কথা বইয়ে বলা আছে, এগুলো আপনারা ঘেটে দেখবেন। আমি দীপক বইয়ের ট্রাইন চ্যাপ্টারটা অত ঘেটে দেখি নাই, রঙ্গরঞ্জনটা দেখেছি। রঙ্গরঞ্জনে খুব সহজভাবে লেখা, একদম মানে যতটুকু না জানলেই নয় ততটুকু লেখা আছে। দীপক বইটাও আপনারা একটু দেখেন, যদি এক্সট্রা কিছু থাকে আপনারা কারেক্ট করে দিলেন। এই সিচুয়েশনে কি হলো, আমার ট্রাইন যখন কমপ্লিট ওকে হয়ে গেছে, পেশেন্টের সব মিলে গেছে, তখন আমরা এভাবে আর দাঁতগুলো কামড় দিয়ে রাখবো না আর্টিকুলেটরে, আমরা আলাদা আলাদাভাবে এভাবে রিম আলাদা আলাদা রাখবো। কেন জানেন? যখন কামড় দিয়ে রাখবো এই দুইটা পোর্শনের একটা ওয়েট আছে, বাড়ি লেগে লেগে ওয়্যাক্সের ভিতরে ভিতরে দাঁত একটু করে ঢুকে যাবে, ভার্টিক্যাল হাইট কমে যাবে। কারণ আমি তো একবারে ট্রাইন দিয়ে ফেলছি, এরকম আলাদা আলাদা রাখবো। আলাদা আলাদা রাখা অবস্থায় আমরা ফেস্টুনিং করি, মানে মাড়ির শেপ, দাঁতের শেপটা দেওয়া যায় না, দাঁতের চারিপাশে মাড়ির শেপ সুন্দর করে সব কার্ভিং করে একদম স্মুথ করি, সুন্দর করি। করার পরে ওই সেম প্রিভিয়াস পার্মানেন্ট ডেঞ্চার বেজ যেভাবে বানিয়েছিলাম, প্রথমে এটাকে হাফ প্লাস্টিং করা হয়। হাফ প্লাস্টিং করার পরে সেপারেটিং মিডিয়া দিয়ে ফুল প্লাস্টিং করা হলো। ফুল প্লাস্টিং করার পরে একবার একটু চেক করে দেখবো সেপারেট হচ্ছে কিনা, মানে আলাদা হচ্ছে কিনা। যদি হয় তাহলে আবার লাগিয়ে ডিওয়াক্সিংয়ে চলে যাব। ডিওয়াক্সিং হইলে চিন্তা করে দেখেন,
শুধু ওয়্যাক্স গুলো গলবে, গলবে। দাঁতও গলবে না, পার্মানেন্ট ডেঞ্চার বেজও Permanent গলবে না। গলবে না। তো যখন ডিওয়াক্সিং হয়ে যাবে, আমরা যখন খুলবো, আপারের পার্টের সাথে দাঁতগুলো বসে থাকবে, আর লোয়ারের পার্টের সাথে ডেঞ্চার বেজ বসে থাকবে। ঠিক না কথাটা? তাহলে আমরা এইভাবে দুইটা ফ্লাক্সকে রাখবো। একইভাবে ফিজিক্যাল স্টেজের মাধ্যমে পলিমার মনোমার মিক্স করব বাই রেশিও। যখন ডাউই স্টেজে আসবে, হাতে ম্যানিপুলেশন করব বাই নিডিং, তারপরে প্যাকিং করব। প্যাকিং যখন করব, দাঁতের ওখানে দিব, এখানেও দিব, দিয়ে উল্টাই করে বসায়ে স্প্রিং ক্লাম দিয়ে টাইট দিব। দেওয়ার পরে 30 মিনিট মাস্ট বি ওয়েট করতে হবে। এখানে বেঞ্চ কিউরিং, এখানে দেখেন কারণ কি, এগুলো অলরেডি পলিমারাইজড, দাঁতগুলো অ্যাক্রাইলিক টুথ অলরেডি পলিমারাইজড। একটা পলিমারাইজেশন মানে কি, তার ইন্ডাকশন, প্রোপাগেশন, টার্মিনেশন শেষ। যখন নতুন করে পলিমার মনোমার এখানে আসলো ডাউই স্টেজে, তারা এই পলিমারাইজেশন কমপ্লিট প্রোডাক্টকে কোপ করবে। আসো আমরা চেন ট্রান্সফার করে পুনরায় পলিমারাইজেশনে আসি। তার মানে ওই বেঞ্চ কিউরিংয়ে চেন ট্রান্সফারের মাধ্যমে পুনরায় আবার নতুন যে ম্যাটেরিয়াল আমরা দিয়েছি তার সাথে পলিমারাইজেশন হবে, সাথে পোরোসিটিও প্রিভেন্ট হবে। 30 মিনিট যখন বেঞ্চ কিউরিং শেষ, তখন শর্ট সাইকেল হোক অথবা লং সাইকেল হোক, দুইটার মধ্যে কোনো একটা দিয়ে আমরা কিউরিং কমপ্লিট করব। কিউরিং শেষ, কিউরিংয়ের পরে আমরা টেবিলে রেখে ঠান্ডা করে ডিপ্লাস্টিক করে যে ডেঞ্চারটা পাবো, সেখানে সুন্দর ডেঞ্চারের উপরে টুথ থাকবে। তখন ওটা আমরা কি বলবো, কমপ্লিট ডেঞ্চার লোয়ার বা আপার যেটাই বলবো। একইভাবে যখন লোয়ারেরটা আমরা করব, সেম প্রসিডিউর মেনটেন করে আমরা টেস্টনিং করে টোরে কিউরিং করে লোয়ারের ডেঞ্চারটা পাবো। দুইটা ডেঞ্চার যখন আমরা পাবো, যদি কোনো জায়গায় অ্যাব্রেশন করা থাকে, অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল দিয়ে ঘষে পলিশের মাধ্যমে আমরা এটা ফিনিশিং করে ফেলবো, তাই তো? করার পরে পেশেন্টকে ডাক দিয়ে পেশেন্টের মুখে কমপ্লিট ডেঞ্চার করাই দিব। পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব কিছু। বইয়ের ইনস্ট্রাকশনগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি বই কিতাবের কথা না, রেগুলার ইনস্ট্রাকশন যেটা আমি সেটা বলতেছি, আপনারা একটু বই দেখে নেবেন। সাধারণত আমরা বলি প্রথমেই একটানা করবেন না, অল্প অল্প করে পড়ে পড়ে অভ্যাস তৈরি করবেন। এই একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা বলি, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বা যখনই আপনি ঘুমাবেন, ডেঞ্চারটা খুলে রাখবেন এবং ডেঞ্চারটা পরিষ্কার করে পানিতে চুবাই রাখবেন। এরপরে আমরা বলি যে নতুন ডেঞ্চারের কারণে আপনার ডেন্টাল স্টোমাটাইটিস বা ওরালে আলসার হতে পারে, যেহেতু তখন রেসিডুয়াল মনোমারের পরিমাণ থাকে একটু। তো যদি আলসারেশন হয়, তখন ডেঞ্চার খুলে রেখে আপনি ওরাল হাইজিন মেনটেন করবেন, গরম পানিতে গুলি করবেন। তারপরে কিছু মেডিকেশন দেওয়া হয়, পেস্ট, ওরাল পেস্ট, যেগুলোতে ইরিটেশন কম হয়। বাকি যেগুলো আছে এগুলো আপনারা বইয়ে অবশ্যই একটু দেখে নেবেন। এর সাথে একটা কথা পেশেন্টকে অবশ্যই বলতে হবে, 6 মাস পর পর রিকলে আসতে। কারণ 6 মাস পর পর ডেঞ্চার লুজ হবে, রিলাইনিং, রিবেজিং করতে হবে। ক্লিয়ার? আজকে আমরা এখানেই সমাপ্ত করি। কালকে যদি কিছু থাকে তাহলে আমরা আবার আলাপে আসবো। টুথ অ্যালাইনমেন্টটা স্যার আপনাকে দেখবেন। টুথ অ্যালাইনমেন্ট সামনের দিন, টুথ অ্যালাইনমেন্ট সামনের